ভূত বক্স অফিসে আপনাকে স্বাগতম। আলো নিভিয়ে হেডফোন কানে দিন, কারণ এখন শুরু হতে যাচ্ছে এমন এক ভয়ঙ্কর গল্প যা হয়তো আজ রাতের ঘুম কেড়ে নেবে আপনার। তাহলে বন্ধুরা, শুরু করা যাক। আরও একটি নতুন ভূত স্পেশাল গল্প নিয়ে চলে এলাম। আজকের গল্পের নাম পরিত্যক্ত হাসপাতালের সেই ভয়ঙ্কর রাত। তো বন্ধুরা, সরাসরি গল্পে চলে যাওয়া যাক। রাত তখন ঠিক 12টা পেরিয়েছে। চারদিকে এমন নীরবতা যেন পৃথিবীর সব শব্দ হঠাৎ করেই হারিয়ে গেছে। আকাশে মেঘ জমে আছে, চাঁদে আলো মাঝে মধ্যে বেরিয়ে এসে আবার কালো মেঘের আড়ালে লুকিয়ে যাচ্ছে। বাতাসে ভেসে আসছে ভেজা মাটির গন্ধ, আর দূরে কোথাও শেয়ালের দীর্ঘ ডাক রাতটাকে আরও ভয়ঙ্কর করে তুলছে। বাংলাদেশের উত্তর অঞ্চলের একটি ছোট্ট শহরের একবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে একটি পুরনো হাসপাতাল। প্রায় 25 বছর আগে সেটি বন্ধ হয়ে গেছে। সরকারি কাগজে এর নাম ছিল শহীদ ডক্টর সাইফুল ইসলাম মেমোরিয়াল হাসপাতাল, কিন্তু আশেপাশের মানুষ এটিকে এক নামে চিনত, মৃত্যু হাসপাতাল। লোকজন বলতো সেখানে শুধু মানুষ মারা যায়নি, কিছু একটা সেখান থেকে গিয়েছিল, এমন কিছু যা হাসপাতালে বন্ধ হয়ে যাওয়ার পরও বের হতে পারেনি। অনেক দেরিতে গভীর রাত, হাসপাতালের অপারেশন থিয়েটারের লাইট নিজে থেকেই জ্বলে ওঠে। ভাঙা জানালার ভেতর দিয়ে দেখা যায় সাদা পোশাক পরা কেউ একজন ধীরে ধীরে করিডোরে হাঁটছে, আর কেউ বলতো শিশুর কান্নার শব্দ শোনা যায়, অথচ পুরো ভবনটিতে কোনো মানুষ নেই। বছরের পর বছর ধরে এসব গল্প কোলাহল মুক্ত লোক মুখে ছড়িয়ে পড়ছে, তাই সন্ধ্যার পর কেউ আর ওই রাস্তা দিয়ে যেত না। কিন্তু সব মানুষ কুসংস্কারে বিশ্বাস করে না। ঢাকা থেকে আসা 5 বন্ধু আরিফ, নাবিল, সিয়াম, মেহরাব ও সিফাত একটি ইউটিউব চ্যানেল চালাতো। তারা দেশের বিভিন্ন রহস্যময় জায়গায় গিয়ে ভিডিও বানাতো। পুরনো জমিদার বাড়ি, পরিত্যক্ত স্কুল, বন, কবরস্থান, অনেক জায়গায় তারা রাত কাটিয়েছে। তাদের ধারণা ছিল সব ভূতের গল্পই মানুষের কল্পনা। একদিন তারা এই হাসপাতালের গল্প জানতে পারে। ইন্টারনেটে তথ্য খুব বেশি ছিল না, কিন্তু একটি পুরনো সংবাদপত্রে পড়ে 2001 সালের এক রাতে হাসপাতালে আগুন লাগে। সরকারি রিপোর্টে বলা হয় বৈদ্যুতিক শর্ট সার্কিট, কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলেছিল আগুন লাগার আগেই হাসপাতালের ভেতর থেকে অসংখ্য মানুষ চিৎকার শোনা যাচ্ছিল। সেই আগুন কয়েকজন রোগী, 2জন নার্স এবং একজন সার্জনের মৃত্যু হয়। তারপর থেকেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। আরিফ হেসে বলেছিল, এটাই হবে আমাদের চ্যানেলের সবচেয়ে বড় ভিডিও। সবাই রাজি হয়ে যায়। তারা সিদ্ধান্ত নেয় পুরো একটা রাত হাসপাতালের ভেতরে কাটাবে। স্থানীয় লোকজন, সিএনজি চালক তাদের হাসপাতালে নামিয়ে দিতে রাজি হলেও হাসপাতালের গেটের সামনে পৌঁছে হঠাৎ গাড়ি থামিয়ে দেয়। চালকের মুখ ফ্যাকাশে হয়ে গেছে। সে নিচু গলায় বলল, ভাই, আমি আর সামনে যাব না। আরিফ অবাক হয়ে বলল, কেন? লোকটি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি ছোটবেলায় আমার বাবাকে সেখানে হারিয়েছি। উনি ছিলেন ওয়ার্ড বয়। আগুনের রাতে উনি আর ফেরেনি। তারপর হাসপাতালে ভাঙা ভবনের দিকে তাকিয়ে সে আরও আস্তে বলল, আজও মাঝরাতে ওনার কণ্ঠ শুনতে পাই। বন্ধুরা একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসলো। নাবিল ক্যামেরা চালু করে বলল, বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর পরিত্যক্ত হাসপাতালের সামনে। আজকের রাতটা আমরা এখানেই কাটাবো। দেখা যাক সত্যিই সেখানে কিছু আছে কিনা, নাকি সবই গুজব। ক্যামেরার লাল আলো জ্বলে উঠল। ঠিক সেই মুহূর্তে হাসপাতালের 2য় তলায় একটি ভাঙা জানালার ক্ষণিকের জন্য একটি সাদা ছায়ামূর্তি দাঁড়িয়ে থাকতে দেখা গেল। রিফাত প্রথমে ভেবেছিল আলো আঁধারির খেলা, কিন্তু ক্যামেরার জুম করতেই সেখানে কেউ নেই। চারপাশ আবার নীরব। হঠাৎ টিং টিং টিং, হাসপাতালের ভেতর থেকে পুরনো ধাতব ঘণ্টার শব্দ ভেসে এলো। 5 জন একসঙ্গে থেমে গেল। আরিফ ফিসফিস করে বলল, এক রাতে ঘণ্টা বাজবে কিভাবে? ঠিক তখনই হাসপাতালে মরচে ধরা লোহার প্রধান দরজাটি কিচ ধীরে ধীরে নিজে থেকেই খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো রিফাত। বরফ শীতলহীন এক ঝাপটা বাতাস, আর সেই বাতাসের সঙ্গে
ভেসে এলো একটি কর্কশ নারী কণ্ঠ। এতদিন পর নতুন রোগী এলো। পাঁচ বন্ধু শরীরে এক মুহূর্তে ঠান্ডা হয়ে গেল। তারা তখনও জানতো না এই হাসপাতালের দরজায় একবার ঢুকলে সবাই আর জীবিত বের হতে পারে না। হাসপাতালের প্রধান দরজাটি ধীরে ধীরে খুলে যাওয়ার পর পাঁচ বন্ধু কয়েক সেকেন্ড নিশ্চুপ দাঁড়িয়ে রইল। বাতাস যেন হঠাৎ করেই কয়েক ডিগ্রি ঠান্ডা হয়ে গেল। রিফাত কাঁপা গলায় বলল, তোরা শুনলি? কেউ কি কথা বলল? আরিফ নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করলো। হয়তো বাতাসের শব্দ। ক্যামেরা চালু রাখ, সব কিছু রেকর্ড হবে। তারা টর্চ চালিয়ে ভেতরে ঢুকলো। প্রথমেই চোখে পড়ল জরুরি বিভাগের ভাঙা রিসিপশন। ডেস্কের ওপর ধুলোর এত পুরো স্তর জমে আছে, মনে হচ্ছে বহু বছর কেউ এখানে পা রাখেনি। দেয়ালে পুরনো পোস্টারগুলো ছিঁড়ে ঝুলছে, কোথাও লেখা রক্ত দিন, জীবন বাঁচান। আরেক পাশে ভাঙা হুইল চেয়ার। হঠাৎ ক্যাচ ক্যাচ। হুইল চেয়ারটি নিজে থেকেই সামান্য নড়ে উঠল। সবাই টর্চের আলো একসঙ্গে ফেলল। কেউ নেই। নাবিল জোর করে হেসে বলল, হাওয়ার সঙ্গে রয়েছে। কিন্তু সিয়াম নিচের মেঝের দিকে তাকিয়ে বলল, হাওয়ার চাকা ঘোরে কিন্তু ধুলার ওপর নতুন দাগ পড়ে। সবাই নিচে তাকালো। ধুলোর ওপর একদম নতুন চাকার দাগ তৈরি হয়েছে, যেন কয়েক সেকেন্ড আগেই কেউ হুইল চেয়ারটি ঠেলে নিয়ে গেছে। কিন্তু এটি এখন আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে। একটা অস্বাভাবিকর নীরবতা নেমে এলো। ঠিক তখনই দূরের করিডর থেকে টিপ 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 কোনো তরল পদার্থ মেঝেতে পড়ার শব্দ। আরিফ ধীরে ধীরে সামনে এগোলো। শব্দ অনুসরণ করে তারা করিডরের শেষ প্রান্তে পৌঁছালো, যেখানে একটি পুরনো স্যালাইনের স্ট্যান্ড দাঁড়িয়ে আছে। তার সঙ্গে ঝুলছে একটি খালি বোতাম। কিন্তু আশ্চর্যের বিষয়, খালি বোতল থেকে লাল রঙের ফোঁটা মেঝেতে পড়ছে, রক্তের মতো। মেহরাব কাছে গিয়ে দেখলো মেঝেতে পড়া মাত্রই ফোঁটাগুলো অদৃশ্য হয়ে যাচ্ছে, যেন কিছুই ছিল না। এটা কিভাবে সম্ভব? সে ফিসফিস করে বলল। উত্তর এলো না। হঠাৎ করিডোরের ডান পাশের একটি কক্ষ থেকে শিশুর কান্না ভেসে এলো। একবারে নবজাতক শিশুর কান্না। রিফাত বলল, ভেতরে কেউ আছো? তারা দরজার সামনে গিয়ে দাঁড়ালো। দরজার ওপর লেখা নবজাতক বিভাগ। আরিফ ধীরে ধীরে দরজা ঠেলে ঢুকল। ঘরটা সম্পূর্ণ ফাঁকা। ভাঙা বেড, উল্টো পড়ে থাকা ইনকিউবেটর, ধুলোর স্তর। কিন্তু কান্নার শব্দ তখনও শোনা যাচ্ছে। এবার শব্দটা যেন ঠিক তাদের পেছন থেকে আসছে। সবাই একসঙ্গে ঘুরে দাঁড়ালো। করিডোর ফাঁকা, কেউ নেই। তারপর কান্না থেমে গেল। তার বদলে শোনা গেল ধীর পায়ের শব্দ, ঠক ঠক ঠক। মনে হচ্ছে ভারী বুট পরে কেউ করিডোর দিয়ে হাঁটছে, কিন্তু দেখা যাচ্ছে না কাউকে। আরিফ সাহস করে চিৎকার করলো, কে আছেন? যদি কেউ থাকেন বেরিয়ে আসুন। কোনো উত্তর নেই, বরং পায়ের শব্দটা আরো কাছে চলে এলো, ঠক ঠক ঠক। তারপর হঠাৎ থেমে গেল। ঠিক তাদের সামনে পাঁচজনের বুকের ধপ্পুকানি স্পষ্ট শোনা যাচ্ছে। নাবিল ধীরে ধীরে ক্যামেরার স্ক্রিনের দিকে তাকালো, আর তারপর তার মুখের রং বদলে গেল। কাপা হাতে সে স্ক্রিনটি আবার দিয়ে ফিরিয়ে দিল। ক্যামেরার লাইভ ভিউতে তাদের পাঁচজনের পেছনে দাঁড়িয়ে আছে একজন নার্স। সাদা ইউনিফর্ম, মুখ পুরো, দুই চোখের জায়গায় শুধু কালো গর্ত। তার ঠোঁটে ধীরে ধীরে ফুটে উঠেছে এক অস্বাভাবিক হাসি। কিন্তু তারা যখন ঘুরে তাকালো, করিডোরে কেউ নেই। আরিফ বলল, অসম্ভব। কিন্তু ক্যামেরার স্ক্রিনে সেই নার্সটি এখনো দাঁড়িয়ে আছে। এবার সে ধীরে ধীরে ডান হাত তুলল, লম্বা পোড়া আঙ্গুল দিয়ে করিডোরের শেষ প্রান্তের একটি কালো দরজার দিকে ইশারা করলো। দরজাটির ওপর মরিচা ধরা অক্ষরে লেখা, অপারেশন থিয়েটার, অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। ঠিক তখনই হাসপাতালের বহু বছরে বন্ধ থাকা বিদ্যুৎ ব্যবস্থা যেন মুহূর্তে জেগে উঠল। ঝপ, করিডোরের সব লাইট একসঙ্গে জ্বলে উঠল। আর সেই আলোয় পাঁচ বন্ধু দেখতে পেল তাদের চারপাশে অসংখ্য মানুষের ভেজা পায়ের ছাপ। সবগুলো একই দিকে যাচ্ছে, অপারেশন থিয়েটার দরজার দিকে। আর শেষ পায়ের ছাপটি তাদের একবারে সামনে গিয়ে থেমে আছে। অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে পাঁচ বন্ধু যেন নিঃশ্বাস নিতেও ভুলে গেল। করিডোরের সব আলো আবার নিভে গেছে। শুধু দরজার ওপরে ঝুলে থাকা লাল রঙের অপারেশন বাতিটি জ্বলছে। কিন্তু এই হাসপাতালে বিদ্যুৎ তো বহু বছর আগেই বিচ্ছিন্ন হয়ে গেছে। সিয়াম ধীরে ধীরে বলল, আরিফ, আমাদের ফিরে যাওয়া উচিত। আরিফ কিছু বলল না।
তার চোখে দরজার ওপর স্থির। ক্যামেরা এখনো সবকিছু রেকর্ড হয়েছে। নাবিল ফিসফিস করে বলল, দরজাটা নিজে থেকেই নড়ছে। সত্যিই তাই। মোটা লোহার দরজাটি ধীরে ধীরে ভেতর দিকে খুলতে শুরু করলো। কি শব্দটা এত তীক্ষ্ণ ছিল যে সবার গায়ে কাঁটা দিয়ে উঠল। দরজা পুরো খুলতেই ভেতর থেকে এক অদ্ভুত গন্ধ বেরিয়ে এলো। পুরনো ওষুধের গন্ধ, পচা রক্তের গন্ধ আর পোড়া মাংসের গন্ধ। মেহরাব মুখ চেপে ধরল। এই গন্ধ কখনো কিভাবে আছে? আরিফ টর্চ জ্বালিয়ে ভেতরে ঢুকলো। এক এক করে বাকিরাও ভেতরে ঢুকলো। ঘরের মাঝখানে একটি পুরনো অপারেশনের টেবিলের চারপাশে মরিচা ধরা যন্ত্রপাতি। দেয়ালের সঙ্গে ঝুলছে ভাঙা সার্জিক্যাল লাইট। সবকিছু ধুলোয় ঢেকে গেছে, কিন্তু অপারেশন টেবিলের ওপর ধুলোর একটুও চিহ্ন নেই, যেন কিছুক্ষণ আগেই কেউ পরিষ্কার করছে। রিফাত কাপা গলায় বলল, কে পরিষ্কার করবে? ঠিক তখনই টিং, একটি ধাতব কাঁচি মেঝেতে পড়ল। সবাই চমকে উঠল, কিন্তু কেউ কাঁচিটাকে স্পর্শ করেনি। নাবিল ক্যামেরা ঘুরিয়ে পুরো ঘর দেখতে লাগলো। হঠাৎ সে থেমে গেল। ক্যামেরার স্ক্রিনে অপারেশন টেবিলে একজন মানুষ শুয়ে আছে। মাথা থেকে পা পর্যন্ত সাদা কাপড়ে ঢাকা, কিন্তু খালি চোখে তাকালে টেবিল একেবারে ফাঁকা। নাবিলের গলা শুকিয়ে গেল। তোরা স্ক্রিনটা দেখ। সবাই ক্যামেরার দিকে তাকালো। সত্যি, ক্যামেরার স্পষ্ট দেখা যাচ্ছে সাদা কাপড়ে ঢাকা একজন রোগী, আর তার বুক ধীরে ধীরে ওঠানামা করছে, যেন সে এখনো শ্বাস নিচ্ছে। আরিফ সাহস করে টেবিলের কাছে গেল। সে হাত বাড়িয়ে কাপড়টি ধরল। না, এটা করা ঠিক হবে না, চিৎকার করে উঠল সিয়াম। কিন্তু ততক্ষণে আরিফ কাপড়টি টেনে সরিয়ে ফেলছে। টেবিল ফাঁকা, একেবারে ফাঁকা, কিছুই নেই। সবাই হাঁপ ছেড়ে বাঁচল। ঠিক সেই মুহূর্তে ক্যামেরার স্ক্রিনে দেখা গেল টেবিলে শুয়ে থাকা মৃতদেহটি ধীরে ধীরে উঠে বসেছে। তার মাথা 180 ডিগ্রি ঘুরে নাবিলের দিকে তাকালো। চোখ দুটো সম্পূর্ণ সাদা, মুখের সেলাইয়ের দাগ। তারপর সে হাসতে শুরু করলো, কিন্তু সেই হাসির শব্দ ঘরের ভেতর থেকেই শোনা যাচ্ছে। ক্যামেরা নয়, বাস্তবেই। হা হা হা। হাসিটা ধীরে ধীরে পুরো অপারেশন থিয়েটারে প্রতিধ্বনিত হতে লাগলো। হঠাৎ অপারেশন লাইটগুলো একসঙ্গে জ্বলে উঠল। ঝপ, উজ্জ্বল আলোয় তারা দেখলো অপারেশন টেবিলের চারপাশে দাঁড়িয়ে আছে 5 জন ডাক্তার। সবার গায়ে পুরনো সার্জনের পোশাক, মুখে মাস্ক, মাথায় ক্যাপ, আর কেউ নড়ছে না। এক দৃষ্টিতে আরিফদের দিকে তাকিয়ে আছে। মেহরাব কাপা গলায় বলল, আপনারা কে? কোনো উত্তর নেই। হঠাৎ 5 জন একসঙ্গে ধীরে ধীরে হাত তুললেন। তাদের হাতে চকচকে সার্জিক্যাল ছুরি। তারপর একসঙ্গে বলল, অপারেশন শুরু হয়ে যাক। বাতাস মুহূর্তেই বরফের মতো ঠান্ডা হয়ে গেল। অপারেশন টেবিলের চাকার নিচে থেকেই ঘুরতে শুরু করলো। আরিফদের দিকে এগিয়ে আসছে, আর ঠিক তখনই ঘরের দরজাটি প্রচণ্ড শব্দে বন্ধ হয়ে গেল। তারা দৌড়ে দরজার কাছে গেল, টানলো, ধাক্কা দিল, কিন্তু দরজা এক চুলো নড়ল না। পেছন থেকে আবার সেই একই কণ্ঠ ভেসে এলো, আজকের রোগীরা পালাতে পারবে না। 5 বন্ধু ধীরে ধীরে পেছনে ফিরে তাকালো, আর যা দেখলো তাতে তাদের বুকের রক্ত যেন হিম হয়ে গেল। অপারেশন থিয়েটার মাঝখানে এখন দাঁড়িয়ে আছে সেই পোড়া মুখের নার্স। তার পাশে 5 জন ডাক্তার, আর অপারেশন টেবিলের ওপর শুয়ে আছে আরিফ। কিন্তু আসল আরিফ তো তাদের পাশেই দাঁড়িয়ে। তাহলে টেবিলের ওপর শুয়ে থাকা মানুষটি কে? তারপর সেই শুয়ে থাকা মানুষটির ধীরে ধীরে চোখ খুলল, আর ঠিক আরিফের কণ্ঠেই বলল, তোমরা অনেক দেরি করে ফেলেছ। অপারেশন টেবিলে শুয়ে থাকা আরিফ যখন চোখ খুলে কথা বলল, তখন 5 বন্ধুর কারো শরীর যেন আর শক্তি অবশিষ্ট রইল না। আসল আরিফ ধীরে ধীরে পিছিয়ে গেল। তার কণ্ঠ কাঁপছে, এটা আমার মতো দেখতে কিভাবে সম্ভব? টেবিলে শুয়ে থাকা লোকটি ধীরে ধীরে উঠে বসলো। তার মুখ হুবাহু আরিফের মতো, একই চোখ, একই চুল, একই পোশাক, শুধু একটা পার্থক্য, তার ঠোঁটের কোণা থেকে কালো রক্ত ঝরছে। সে ধীরে ধীরে হাসলো, তুমি এখানে আসার আগেই তোমার জন্য জায়গা তৈরি হয়ে গেছে। হঠাৎ ঘরের সব আলো নিভে গেল। পুরো অপারেশন থিয়েটার ডুবে গেল অন্ধকারে। শুধু দূরে কোথাও বিপ বিপ একটি হার্ট মনিটরের শব্দ শোনা যাচ্ছে। কিন্তু এই হাসপাতালে তো বহু বছর ধরে বিদ্যুৎ নেই। আরিফ মোবাইলের ফ্ল্যাশ লাইট চালালো। আলো জ্বালানোর সঙ্গে সঙ্গে তারা দেখলো অপারেশন থিয়েটার আর আগের মতো নেই।
ঘরের দেয়াল একেবারে নতুন, মেঝে পরিষ্কার, যন্ত্রপাতিগুলো চকচক করছে, মনে হচ্ছে তারা যেন 25 বছর আগের হাসপাতালে চলে এসেছে। বাইরের মানুষের দৌড়াদৌড়ির শব্দ, নার্সদের চিৎকার, স্ট্রেচার রোগী আনা হচ্ছে, সবকিছু যেন জীবন্ত। মেহরাব বিস্ময়ে বলল, আমরা কোথায়? ঠিক তখনই একজন নার্স দৌড়ে তাদের পাশে দিয়ে চলে গেল, কিন্তু আশ্চর্যের বিষয়, সে যেন তাদের দেখতেই পেল না। আরিফ হাত বাড়িয়ে তাকে ছুঁতে গেল, আর হাত নার্সের শরীর ভেদ করে চলে গেল। সিয়াম ফিসফিস করে বলল, আমরা অতীত দেখছি। হঠাৎ অপারেশন থিয়েটারের দরজা খুলে ভেতরে ঢুকলেই একজন মধ্যবয়স্ক ডাক্তার, গম্ভীর মুখ, চোখে মোটা ফ্রেমের চশমা, নাম ফলকে লেখা ডক্টর রাশেদ করিম, প্রধান সার্জন। তার পেছনে সেই পোড়া মুখের নার্স, কিন্তু এখন তার মুখ একেবারে স্বাভাবিক, তরুণী, চোখে ক্লান্তি, নাম ফলকে লেখা নার্স শিলা। ডাক্তার রাশেদ বললেন, রোগীর অবস্থা খুব খারাপ, দ্রুত অপারেশন শুরু করতে হবে। স্ট্রেচারে করে একজন মানুষকে আনা হলো, তার পুরো শরীর রক্তে ভেজা, মুখটা দেখা যাচ্ছে না। অপারেশন শুরু হলো, সবকিছু ঠিকঠাক চলছিল। হঠাৎ হাসপাতালে পুরো ভবন কেঁপে উঠল। তুম, বিদ্যুৎ একবারে নিভে আবার জ্বলে উঠল। তারপর অপারেশন টেবিলে শুয়ে থাকা রোগীটি হঠাৎ চোখ খুলে ফেলল। অপারেশন চলাকালীন অসম্ভব, তার চোখে সম্পূর্ণ কালো। সে ধীরে ধীরে বলল, তোমরা আমাকে বাঁচাতে পারবে না, কারণ আমি একা আসিনি। হঠাৎ অপারেশন থিয়েটারের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। বাইরে থেকে লোকজন ধাক্কা দিচ্ছে, কিন্তু খুলতে পারছে না। ঘরের ভেতর তাপমাত্রা হঠাৎ কমে গেল। নার্স শিলা ভয়ে কাঁপতে লাগলেন। তিনি বললেন, স্যার, কেউ আমার কানে ফিসফিস করছে। ডাক্তার রাশেদ রেগে উঠলেন, নিজেকে সামলান। ঠিক তখনই অপারেশন টেবিলে শুয়ে থাকা রোগীটি এক ঝটকায় উঠে বসলো। তার বুক কাটা, তবুও সে বাঁচে। তার হাসি শুনে পুরো ঘর জমে গেল। এক এক করে সব সার্জিক্যাল যন্ত্র বাতাসে ভাসতে শুরু করলো, ছুরি, কাঁচি, সুই, সবকিছু। নার্স শিলা আতঙ্কে দরজার দিকে দৌড় দিলেন, কিন্তু দরজার পেছনের আগেই একটি সার্জিক্যাল ছুরি উড়ে এসে তার পিঠে গেঁথে গেল। তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। ডাক্তার রাশেদ চিৎকার করলেন, না, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। এরপর যা ঘটলো তা ভাষায় প্রকাশ করা কঠিন। ঘরের সব আলো লাল হয়ে গেল, চারদিকে শুধু মানুষের আত্মচিৎকার। বাইরে আগুন ছড়িয়ে পড়ছে, ধোঁয়ায় ভরে যাচ্ছে পুরো হাসপাতাল। হঠাৎ দৃশ্যটা আবার বদলে গেল, সবকিছু মিলিয়ে গেল। 5 বন্ধু আবার বর্তমানে সেই ভাঙা অপারেশন থিয়েটারে দাঁড়িয়ে। চারদিকে ধুলো, ভাঙা দেয়াল, নিস্তব্ধতা। শুধু মেঝেতে পড়ে আছে একটি পুরনো মেডিকেল ফাইল। এতক্ষণে সেখানে কোনো ফাইল ছিল না। আরিফ ফাইলটি তুলে নিল। প্রথম পাতায় বড় অক্ষরে লেখা, গোপন তদন্ত প্রতিবেদন, প্রকাশ্য নিষিদ্ধ। সে পৃষ্ঠা উল্টায়। ভেতরে একটি বাক্য লাল কালি দিয়ে লেখা, হাসপাতালে আগুন, কোনো দুর্ঘটনা ছিল না। সেদিন রাতের অপারেশন থিয়েটারে এমন একজন রোগী আনা হয়েছিল যে মানুষ ছিল না। 5 বন্ধু এক অপরের দিকে তাকালো। ঠিক তখনই ফাইলের শেষ পৃষ্ঠাটি নিজে থেকেই উল্টে গেল। সেখানে একটি সাদা কালো ছবি। অপারেশন থিয়েটারের সামনে হাসপাতালে পুরো স্টাফ দাঁড়িয়ে, ডাক্তার, নার্স, ওয়ার্ড বয়, সবাই। কিন্তু ছবির একেবারে ডান পাশে দাঁড়িয়ে আছে আরিফ। একই পোশাক, একই মুখ, একই বয়স। ছবির নিচে তারিখ লেখা 17 জুলাই 2001, অর্থাৎ 25 বছর আগে তোলা সেই ছবিতে আরিফ কিভাবে থাকতে পারে? আরো ভয়ঙ্কর বিষয়, ছবির ভেতরে আরিফ ধীরে ধীরে মাথা ঘুরিয়ে ক্যামেরার বাইরে তাকালো। তারপর সে ছবির ভেতর থেকেই হাত তুলে ইশারা করলো, নিচতলার মর্গে এসো। অপারেশন থিয়েটারের ভেতরে তখন আবার নেমে এসেছে অস্বাভাবিক নীরবতা। আরিফের হাত ধরে পুরনো ছবিটি ধীরে ধীরে কালো হয়ে ছাইয়ের মতো ভেঙে মেঝেতে পড়ে গেল। সবাই স্তব্ধ। রিফাত কাপা গলায় বলল, আমরা এখান থেকে বের হয়ে যাই এখনই। কিন্তু তখনই হাসপাতালের করিডোর একটি পুরনো লাউড স্পিকারে হঠাৎ জীবন্ত হয়ে উঠল, ক্যা ক্যা। তারপর ভেসে এলো ভাঙা কর্কশ এক ঘোষণা, সকল ডাক্তার ও নার্সদের জানানো যাচ্ছে, মর্গে একটি মৃতদেহ জীবিত হয়ে উঠেছে। সবাই দ্রুত নিচতলায় আসুন। ঘোষণাটি শেষ হতেই পুরো ভবন আবার কেঁপে উঠল। দেয়ালে প্লাস্টারে খসে পড়তে লাগলো। মেয়েরা ফিসফিস করে বলল,
আমাদের কি এখানে যেতেই হবে? হঠাৎ তাদের হাতে থাকা ক্যামেরাটি নিজে থেকেই ঘুরে গেল। স্ক্রিনে ভেসে উঠল একটি তীর চিহ্ন। তীরটি নিচের সিঁড়ির দিকে নির্দেশ করছে, যেন কেউ তাদের পথ দেখাচ্ছে। আরিফ গভীর নিঃশ্বাস ফেলল। যদি সত্যিটা জানতে হয় তাহলে নিচে যেতেই হবে। তারা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচতলায় নামতে শুরু করলো। প্রতিটি ধাপে ধুলো জমে আছে, কিন্তু আশ্চর্যের বিষয়, তাদের সামনে আরো একজনের পায়ের ছাপ তৈরি হচ্ছে, যেন অদৃশ্য কেউ তাদের আগে হাঁটছে। ঠক ঠক ঠক। নিচে পৌঁছাতেই ঠান্ডা বাতাসে শরীর কেঁপে উঠল। দেয়ালে মরচে ধরা একটি সাইনবোর্ড, মর্গ, তার নিচে ছোট্ট অক্ষরে লেখা, অনুমোদিত প্রবেশ নিষেধ। লোহার দরজাটি অল্প খোলা, ভেতর থেকে আসছে তীব্র ফরমালিনের গন্ধ আর কারো খুব ধীরে ধীরে কাদার শব্দ। আরিফ দরজাটি খুললেই কিচ করে ঘরের ভেতরে সারি সারি লোহার ড্রয়ার, প্রতিটি ড্রয়ারের নম্বর লেখা 1, 2, 3, এভাবে 24 পর্যন্ত সব বন্ধ, কিন্তু 17 নম্বর ড্রয়ারটি অল্প খোলা। সেখানে থেকেই আসছে শব্দ, ঠক ঠক ঠক, যেন ভেতর থেকে কেউ ধীরে ধীরে আঘাত করছে। সিয়ামের গলা শুকিয়ে গেল। ভেতরে কেউ আছে? ঠিক তখন ওই ড্রয়ারের ভেতর থেকে ভেসে এলো একটা ক্ষীণ কণ্ঠ, বাঁচাও। রিফাত আতঙ্কে পিছিয়ে গেল। না, এটা ফাঁদ না, এটা আরিফ। এগিয়ে গেল। সে ধীরে ধীরে ড্রয়ারটি টেনে বের করলো। গড়গড় গড়গড়। ড্রয়ারটি পুরো বেরিয়ে এলো। ভেতরে কেউ নেই, শুধু একটি পুরনো কাঠের বাক্স। বাক্সটির ওপর লাল রঙে আঁকা অদ্ভুত সব চিহ্ন। চারপাশ শুকিয়ে যাওয়া কালো মোম, আর মাঝখানে একটি তালা। মেহরাব নিচু হয়ে দেখল তালার সঙ্গে একটি কাগজ বাঁধা। তাতে কাপা হাতে লেখা, যে এই বক্স খুলবে সে আর নিজের ছায়া দেখতে পারবে না। হঠাৎ পুরো ঘরের বাতাস ভারী হয়ে গেল। মর্গের সব ড্রয়ার একসঙ্গে কাঁপতে শুরু করলো, ঠিক টক 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 করে। অর্থাৎ একটা পর একটা সব ড্রয়ার নিজে থেকেই খুলে গেল, গড় 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 গড়। 5 বন্ধু টর্চের আলো ফেলতেই তাদের শরীর জমে গেল। প্রতিটি ড্রয়ারে একটি করে মৃতদেহ, সবগুলোর মুখ সাদা কাপড়ে ঢাকা। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই এক এক করে কাপড়গুলোর নিচ থেকেই সরে যেতে লাগলো। আর দেখা গেল যে প্রথম মৃতদেহটির মুখ আরিফের, দ্বিতীয়টি নাবিলের, তৃতীয়টি সিয়ামের, চতুর্থ মেহরাবের, পঞ্চম রিফাতের। প্রত্যেকের গায়ে একই পোশাক যা তারা এখন পরছে। আর মৃত্যুকেই প্রত্যেক কপালে কালো কালি দিয়ে লেখা। মৃত্যুর সময় রাত 3:33। রিফাত চিৎকার করে উঠল, এগুলো আমরা। ঠিক তখনই মর্গের দরজাটি প্রচণ্ড শব্দে বন্ধ হয়ে গেল। ঘরের একমাত্র লাইটটি জ্বলে উঠল। সেই আলোয় তারা দেখতে পেল ঘরের এক কোণে একটি বৃদ্ধ ওয়ার্ড বয় দাঁড়িয়ে আছে, গায়ে পোড়া ইউনিফর্ম, মুখের ভেতর গভীর ক্ষতর দাগ। তিনি ধীরে ধীরে বললেন, তোমরা যে বাক্সটা দেখছো ওটাই এই হাসপাতালের অভিশাপ। তিনি কাঁপতে কাঁপতে আবার বললেন, 25 বছর আগে আমরা ভুল করে এটি খুলেছিলাম, আর সেই রাতেই পুরো হাসপাতাল শেষ হয়ে যায়। আরিফ জিজ্ঞাসা করলো, বাক্সের ভেতর কি আছে? বৃদ্ধের চোখ আতঙ্কে নেমে এলো। তিনি ফিসফিস করে বললেন, ওটার ভেতরে কোনো জিনিস নেই। ওটার ভেতরে বন্দি আছে এমন এক সত্তা যে মানুষের মুখ ধার করে বেঁচে থাকে। বাকিটা শেষ হতেই কাঠের বাক্সের ভেতর থেকে শোনা গেল ঠক ঠক ঠক। তারপর একটি শিশুর কণ্ঠ, একেবারে স্পষ্ট, আরিফ, আমাকে বের করে দাও। কিন্তু 5 বন্ধু জানতো সেই কণ্ঠটি কোনো শিশুর নয়, কারণ আরিফ ছোটবেলায় মারা যাওয়ার নিজেই তার ছোট ভাইয়ের কণ্ঠস্বর কখনো ভুলতে পারেনি। আর সেই একই কণ্ঠ এখন বক্সের ভেতর থেকে তাকে ডাকছে। মর্গের ভেতর যেন সময় থমকে গেছে। কাঠের বাক্সর ভেতর থেকে আবার ভেসে এলো সেই পরিচিত কণ্ঠ, ভাইয়া, আমি খুব ঠান্ডায় আছি, আমাকে বের করে নাও। ভাইয়া, আমি খুব ঠান্ডায় আছি, আমাকে বের করে নাও। 2 বার বলার পর আরিফের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। এই কণ্ঠ সে ভুলতে পারেনি। 10 বছর আগে নদীর ডুবে যাওয়া তার ছোট ভাই আদনান ঠিক এভাবেই তাকে ডাকতো। আরিফের চোখ পানি চলে এলো। সে অজান্তেই বাক্সটির দিকে এগিয়ে গেল। রিফাত তার হাত শক্ত করে ধরে ফেলল। আরিফ, না, এটা তোর ভাই না। কিন্তু কণ্ঠটা আরো অসহায় হয়ে উঠল, ভাইয়া, তুমি কি আমাকে চিনতে পারছো না? আমাকে একা রেখে যেও না। মেহরাব দেখলো আরিফের চোখের মনি অস্বাভাবিকভাবে বড় হয়ে গেছে।
যেন সে সম্মোহিত হয়ে পড়ছে। ঠিক তখনই সেই পরা ইউনিফর্ম পরা বৃদ্ধ ওয়ার্ড বয় চিৎকার করে উঠলেন, কেউ বাক্স হাতে দেবে না, ওটা আমাদের প্রিয় মানুষের কণ্ঠ নকল করে, যে শুনবে সে বাঁচবে না। তার কথায় আরিফ থমকে গেল। ঠিক সেই মুহূর্তে বৃদ্ধ ওয়ার্ড বয় শরীর হঠাৎ কাঁপতে শুরু করলো, তার মুখ বিকৃত হয়ে গেল, চোখ দুটো সম্পূর্ণ কালো হয়ে উঠল। তারপর তার শরীর থেকে কালো ধোঁয়ার মতো কিছু বেরিয়ে এসে মর্গের ছাদে ছড়িয়ে পড়ল। এক বিকট চিৎকারে পুরো হাসপাতাল কেঁপে উঠল। আ পরের মুহূর্তে বৃদ্ধটি মাটিতে লুটিয়ে পড়লেন, নিঃশ্বাস নেই, মুখে এক অদ্ভুত শান্তির ছাপ, যেন বহু বছর বন্দিত থেকে তিনি মুক্তি পেয়েছেন। হঠাৎ কাঠের বাক্সের তালাটি নিজে থেকেই খুলে গেল। ঠিক সবাই জমে গেছে, কেউ বাক্সটি স্পর্শ করেনি। ধীরে ধীরে ঢাকনাটি উপরে উঠতে লাগলো, করকর, ভেতরটা সম্পূর্ণ অন্ধকার, টর্চের আলোতে যেন সেখানে ঢুকছে না। তারপর বাক্সের ভেতর থেকে বেরিয়ে এলো এক এক কালো ধোঁয়া। ধোঁয়াটি মেঝেতে পড়তে লাগলো, বরং বাতাসে ভাসতে ভাসতে মানুষের আকৃতি নিতে লাগলো। প্রথম মাথা, তারপর হাত, তারপর পুরো শরীর, কিন্তু মুখ নেই। মুখের জায়গায় শুধু অন্ধকার, শুধু দুটি লাল আগুনের মতো চোখ। তার উপস্থিতির পুরো মর্গ বরফের মতো ঠান্ডা হয়ে গেল। সিয়াম কাঁপতে কাঁপতে বলল, এটা মানুষ না। সেই সত্তাটি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে পাঁচ বন্ধুর দিকে তাকালো। তারপর একসঙ্গে পাঁচটি ভিন্ন কণ্ঠ কথা বলল। একটি শিশুর কণ্ঠ, একটি বৃদ্ধের কণ্ঠ, একজন নারীর কণ্ঠ, একজন ডাক্তারের কণ্ঠ, আর আরিফের নিজের কণ্ঠ। সব একসঙ্গে বলল, 25 বছর আমি অপেক্ষা করছি, আজ দরজা খুলে গেছে। হঠাৎ হাসপাতালের বাইরে প্রবল ঝড় শুরু হলো। জানালার ভাঙা কাঁচ একে একে ভেঙে পড়তে লাগলো। দূরে মসজিদের আজানের মতো একটি শব্দ ভেসে এলো, কিন্তু সেটি ছিল উল্টো, যেন কোনো অজানা ভাষায় কেউ একই সুরে কিছু পড়ছে। নাবিল কাঁদতে কাঁদতে বলল, আমরা শেষ। সেই কালো সত্তাটি ধীরে ধীরে তাদের পাশে কাটিয়ে মর্গের দরজার দিকে এগিয়ে গেল। দরজা নিজে থেকেই খুলে গেল। সে থামলো, পেছনে ফিরে একবার তাকালো, তারপর বলল, আজ আমি মুক্ত। এবার এই হাসপাতাল নয়, পুরো শহর আমার হবে। পরের মুহূর্তেই সে ঝড়ের মতো করিডোরে মিলিয়ে গেল। মর্গের সব লাইট একসঙ্গে নিভে গেল। কয়েক সেকেন্ডের পর আবার জ্বলে উঠল। সবকিছু আবার আগের মতো। মৃতদেহগুলো নেই, বাক্সটি নেই, বৃদ্ধ ওয়ার্ড বয়ও নেই, শুধু মেঝেতে পড়ে আছে একটি পুরনো ডায়েরি। আরিফ ডায়েরিটি তুলে নিল। প্রথম পাতায় লেখা, ডাক্তার রাশেদ করিমের ব্যক্তিগত ডায়েরি। শেষ পাতাটি খুলতেই সবাই নিঃশ্বাস বন্ধ করে পড়তে লাগলো। সেখানে লেখা, যদি কেউ এই ডায়েরি পড়ে থাকো তবে জেনে রাখো, আমরা যে সত্তাকে বন্দি করেছিলাম তাকে হত্যা করা যায় না, শুধু আবার বন্দি করা যায়। কিন্তু তাকে বন্দি করতে হলে একজনকে স্বেচ্ছায় নিজের জীবন উৎসর্গ করতে হবে। এর নিচে আরেকটি লাইন, যেটি সদ্য লেখা হয়েছে লাল রক্তের মতো কালি দিয়ে, এই 5 জনের মধ্যে একজন আজ রাতেই মরতেই হবে। ডায়েরির পাতাটি হঠাৎ নিজে থেকেই উল্টে গেল। শেষ পাতায় 5টি নাম লেখা আবার, আরিফ, নাবিল, সিয়াম, মেহরাব, রিফাত। তারপর 4টি নাম ধীরে ধীরে মুছে গেল, শুধু একটি নাম রয়ে গেল, আরিফ। আর ঠিক সেই মুহূর্তে আরিফের পেছন থেকে ভেসে এলো একটি পরিচিত কণ্ঠ, সময় হয়ে গেছে। সে ধীরে ধীরে পেছন দিকে ফিরে তাকালো আর দেখলো অন্ধকার করিডোরে দাঁড়িয়ে আছেন সেই মৃত প্রধান সার্জন ডাক্তার রাশেদ করিম। কিন্তু এবার তিনি একা নন, তার পেছনে দাঁড়িয়ে আছে হাসপাতালের সব মৃত রোগী, শত শত নীরব, স্থির, আর সবাই একসঙ্গে আরিফের দিকেই তাকিয়ে আছে। করিডোর জুড়ে দাঁড়িয়ে আছে শত শত মৃত মানুষের ছায়া। কেউ একজন বৃদ্ধ, কেউ শিশু, কেউ ডাক্তার, আবার কেউ হাসপাতালের রোগী। তাদের কারো চোখ নেই, কারো মুখ আগুনে ঝলসে গেছে। কেউ আশ্চর্যের বিষয়, তারা কেউ আরিফের বন্ধুদের দিকে তাকিয়ে নেই, তারা শুধু আরিফের দিকেই স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই নীরবতা ভাঙলেই ডাক্তার রশিদ করিম। তার কণ্ঠে আর আগের কঠোরতা নেই, সবাই ক্লান্তি, অনুশোচনা। তিনি ধীরে ধীরে বললেন, তুমি যদি আমাদের কথা বিশ্বাস না করো তাহলে আজ রাতেই এই শহরে হাজার হাজার মানুষের মারা যাবে। আরিফ কাঁপা গলায় বলল, আমি কেন? ডাক্তার রাশেদ কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, কারণ তোমাকে আমরা বেছে নেইনি, ও তোমাকে বেছে নিয়েছে। আরিফ বুঝতে পারছিল না। আমি তো কোনোদিন এই হাসপাতালে আসিনি,
ডাক্তার রাশেদ দীর্ঘশ্বাস ফেললেন। না, তুমি আসোনি, কিন্তু তোমার বাবা এসেছিলেন। এই কথাটা শুনে সবাই স্তব্ধ। আরিফ বিস্ময়ে বললেন, আমার বাবা? ডাক্তার রাশেদ মাথা নাড়লেন। 2001 সালের আগুন লাগার রাতে তোমার বাবা ছিলেন এই হাসপাতালে বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী। সরকারি রিপোর্টে বলা হয়েছে তিনি বেঁচে ফিরেছিলেন, কিন্তু সত্যটা অন্য। হঠাৎ করিডোরের দেয়ালে একের পর এক দৃশ্য ফুটতে উঠতে লাগলো, যেন দেওয়ালটায় একটা জীবন্ত পর্দা। দেখা গেল আগুনে জ্বলছে পুরো হাসপাতাল, মানুষ দৌড়াচ্ছে, চিৎকার করছে। আরিফের বাবা নিচতলায় সেই মর্গে দৌড়ে যাচ্ছেন। তিনি কাঠের বাক্সটি সামনে হাঁটু গেড়ে বসে পড়ছিলেন। তারপর তার নিজের হাত থেকে কেটে রক্ত দিয়ে বাক্সটির ওপর অদ্ভুত একটি চিহ্ন আঁকলেন। সঙ্গে সঙ্গে কালো সত্তাটি প্রচণ্ড চিৎকার করে আবার বাক্সের ভেতর বন্দী হয়ে গেল। কিন্তু মৃত্যুর আগে সে একটি কথা বলেছিল, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু তোমার রক্তের উত্তরসূরি একদিন নিজেই আমার কাছে ফিরে আসবে। দৃশ্যটা মিলিয়ে নিল। আরিফ মাথা ঘুরতে লাগলো। সে কখনো জানতো না তার বাবা এই হাসপাতালের সঙ্গে জড়িত ছিলেন। বাড়িতে ছোটবেলা থেকেই বাবা এই বিষয়ে কোনো কথা বলতেন না। এখন সবকিছু যেন একে একে পরিষ্কার হচ্ছে। ঠিক তখনই করিডোরের শেষ মাথা থেকে কালো ধোঁয়ার মতো সেই সত্তাটি আবার ফিরে এলো। এবার তার শরীর আরো বড়, প্রায় ছাদের সমান। তার চোখ দুটো জ্বলছে লাল আগুনের মতো। সে ধীরে ধীরে বলল, রাশেদ, তুমি আবার আমাকে থামাতে চাও? ডাক্তার রাশেদ সামনে এগিয়ে এলেন। না, আজ আমি না, আজ সিদ্ধান্ত নেবে আরিফ। কালো সত্তাটি হাসলো। হাসিটা পুরো ভবন কাঁপিয়ে দিল। আরিফ, তোমার একটা সুযোগ আছে। আমার সঙ্গে চলে এসো। আমি তোমার সব হারানো মানুষকে ফিরিয়ে দেব। তার সামনে একের পর এক দৃশ্য ভেসে উঠল। তার মতো ছোট ভাই, তার দাদি, তার শৈশব, সবাই হাসছে, সবাই তাকে ডাকছে, ভাইয়া ফিরে এসো। এক মুহূর্তের জন্য আরিফের মন নরম হয়ে গেল। কিন্তু ঠিক তখনই নাবিল তার কাঁধে হাত রাখলো। দেখো। আরিফ নিচে তাকালো। মেঝেতে কোনো ছায়া নেই। কালো সত্তাটি কোনো ছায়া পড়ছে না, আর তার সামনে দাঁড়িয়ে থাকা ছোট ভাইয়ের ছায়াটাও নেই। আরিফ চোখ বন্ধ করলো। তার বাবার দেখানো একটি কথা মনে পড়ে গেল, যে আলোয় ভয় পায় সে কখনো সত্য হতে পারে না। সে চোখ খুলে দৃঢ় কণ্ঠে বলল, তুই আমার ভাই না, তুই শুধু মানুষের স্মৃতি দিয়ে মানুষকে ফাঁদে ফেলিস। কালো সত্তার মুখ বিকৃত হয়ে গেল। প্রথমবারের মতো সে রেগে উঠল। পুরো হাসপাতাল কাঁপতে শুরু করলো। দেয়ালে বড় বড় ফাটল দেখা গেল। ছাদ থেকে কনক্রিট পড়তে লাগলো। ডাক্তার রাশেদ চিৎকার করে বললেন, আরিফ, সময় নেই, ডায়েরির শেষ পাতা পুরো। আরিফ ডায়েরি খুলল, কিন্তু শেষ পাতায় আগের মতো নেই। নতুন একটি বাক্য ফুটে উঠেছে রক্তের মতো লাল অক্ষরে। বন্দি করার আচার সম্পূর্ণ করতে হলে মধ্যরাত 3:30 হাসপাতালের ছাদের ওপর শেষ মন্ত্রটি পড়তে হবে। আরও নিচে লেখা, কিন্তু ছাদে পৌঁছানোর আগেই সে তোমাদের একজনকে নিজের রূপে পরিণত করবে। ঠিক তখন এই 5 বন্ধু একে অপরের দিকে তাকালো, আর তাদের বুকের ওপর রক্তহীন হয়ে গেল, কারণ তাদের মধ্যে একজন হঠাৎ করে আবার আগের মতো সে ধীরে ধীরে মাথা তুলল। তার 2 চোখ সম্পূর্ণ কালো, তার ঠোঁটে অস্বাভাবিক হাসি, আর সে ফিসফিস করে বলল, তোমরা এতক্ষণে বুঝতে পারোনি, আমি অনেক আগেই তোমাদের মধ্যে ঢুকে পড়েছি। করিডোরের বাতাস যেন হঠাৎ জমে গেল। 5 বন্ধু একে অপরের দিকে তাকিয়ে আছে। কেউ কথা বলছে না, কারণ তাদের মধ্যে একজন চোখ পুরোপুরি কালো হয়ে গেছে। সে ধীরে ধীরে হাসছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, পরের মুহূর্তে তার চোখ আবার স্বাভাবিক হয়ে গেল। নাবিল চিৎকার করে উঠল, কে ছিল ওটা? কে? কেউ উত্তর দিল না, কারণ এখন 5 জনের মুখের একই রকম আতঙ্ক। সে সত্যি আর কে সেই সত্য ছদ্মবেশ, কেউ জানে না। ঠিক তখনই হাসপাতালের পুরনো দেয়াল ঘড়িটি নিজে থেকেই বাজতে শুরু করলো, ঢং ঢং ঢং। 3 বার ঘন্টা বাজলো। ডাক্তার রাশেদ ঘড়ির দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, রাত 3টা, তোমাদের হাতে মাত্র 33 মিনিট আছে, এরপর পুরো মুক্তি হয়ে যাবে। হঠাৎ করিডোরের সব আলো একসঙ্গে নিভে গেল। চারদিকে অন্ধকার, শুধু মোবাইলের টর্চ, কিন্তু সেই টর্চের আলোয় কোনো দুর্বল নেই। এবার সঙ্গে সঙ্গে 5টি দিক থেকে আমাকে খুঁজে বের করো, দেখি পারো কিনা। এরপর চারপাশে 5 জন মানুষের হাসির শব্দ, একই রকম, একই কণ্ঠ। সত্যটি এখন তাদের কণ্ঠ নকল করতে পারছে। আলো আবার জ্বলে উঠলো, আর সবাই একসঙ্গে স্তব্ধ হয়ে গেল, কারণ এখন করিডোরে 5 জন নয়, 6 জন মানুষ দাঁড়িয়ে আছে। 6 জনের চেহারাই আরিফ, একই পোশাক, একই মুখ,
রিফাত ভয়ে পিছিয়ে গেল। এটা কোনটা আসল? 6 জন আরিফ একসঙ্গে উত্তর দিল, আমি। ডাক্তার রাশেদ চোখ বন্ধ করলেন, তারপর বললেন, ও শুধু চেহারা নকল করতে পারে, কিন্তু একটা জিনিস নকল করতে পারে না। আরিফ তাড়াতাড়ি জিজ্ঞেস করলো, কি? ডাক্তার রাশেদ বললেন, সত্যিকারের স্মৃতি। তিনি আসল আরিফকে বললেন, তোমার বাবার শেষ কথাটা মনে আছে? 6 জন আরিফ হয়ে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর 5 জন একসঙ্গে বলল, মনে নেই। কিন্তু একজন ধীরে ধীরে বলল, সাহস কখনো ভয়ের উপস্থিতি নয়, ভয়ের মাঝেই সঠিক সিদ্ধান্ত নেওয়ার নামই সাহস। ডাক্তার রাশেদ হালকা হাসলেন, এই আসল আরিফ। বাকি 5টি অবয়ব মুহূর্তের মধ্যে বিকট চিৎকার করে কালো ধোঁয়ার পরিণত হলো। তারা একত্রিত হয়ে বিশাল এক অন্ধকার দারুণে রূপ নিল। এবার তার মুখেও তৈরি হয়েছে, কিন্তু সেই মুখে কোনো ত্বক নেই, শুধু কালো ছায়া আর আগুনের মতো জ্বলতে থাকা চোখ। দানবটি গর্জে উঠল, তোমরা খুব বুদ্ধিহীন হয়ে গেছো, তাহলে এবার খেলা শেষ। সে এক ঝটকায় পুরো করিডর ভেঙে ফেললো, দেয়াল ধসে পড়তে লাগলো, মেঝেতে ফাটল ধরলো, বন্ধুরা প্রাণপণে দৌড়াতে শুরু করলো। ডক্টর রাশেদ সামনে পথ দেখিয়ে বললেন, ছাদে যাও, মন্ত্র পড়ার আগে সূর্যের প্রথম আলো ওঠা চলবে না। তারা সিঁড়ির দিকে দৌড়ে দিল, কিন্তু দ্বিতীয় তলায় উঠতেই সামনের পথ বন্ধ, ইট পাথরের স্তূপ, হাসপাতাল যেন তাদের আটকে দিচ্ছে। ঠিক তখনই সেই পোড়া মুখের নার্স শিলা আবার দেখা দিলেন, কিন্তু এবার তার মুখ আর পোড়া নয়, চোখে শান্তি। তিনি ধীরে ধীরে বললেন, আমার সঙ্গে আসুন। তিনি দেয়ালের দিকে এগিয়ে গেলেন, তারপর দেয়ালের ভেতর দিয়েই হেঁটে চলে গেলেন। সেখানে একটি লুকানো দরজা খুলে গেল। ডাক্তার রাশেদ বিস্ময়ে বললেন, এই পথটা আমি নিজেই জানতাম না। সবাই সেই গোপন পথ ধরে এগোতে লাগলো। পথটি খুব সরু, দুই পাশে স্যাঁতস্যাঁতে দেয়াল, মনে হচ্ছে বহু বছরে কেউ এখানে আসেনি। হঠাৎ তীক্ষণে তারা দৌড়ে গিয়ে আরিফ দরজার হাতল রাখলো। ঠিক তখনই তার মোবাইল ফোন একটি নোটিফিকেশন ভেসে এলো। নেটওয়ার্ক তো নেই, তবুও একটি রেডিওতে ভিডিও এসেছে, প্রেরক আননন। ভিডিও তো নিজে থেকেই চালু হয়ে গেল। স্ক্রিনে দেখা লেখা, হাসপাতালের ছাদ ঠিক যেখানে তারা এখন উঠতে যাচ্ছে, কিন্তু ভিডিওতে তাদের মাঝখানে দাঁড়িয়ে আছে 5টি দেহ। তাদের মাথা নিচু, আর ধীরে ধীরে মাথা তুলতেই দেখা গেল ওরা 5 জন, আরিফ, নাবিল, সিয়াম, মেহরাব ও রিফাত। কিন্তু প্রত্যেকের চোখ কালো, মুখে বিকৃত হাসি। তারপর ভিডিও শেষে তারা একসঙ্গে ক্যামেরার দিকে তাকিয়ে বলল, দরজাটা খুলবে না, কারণ তোমরা ইতিমধ্যে মারা গেছো। ভিডিওটি হঠাৎ বন্ধ হয়ে গেল, আর সেই মুহূর্তে ছাদের দরজার ওপাশ থেকে 5 বন্ধুর কণ্ঠ একসঙ্গে ভেসে এলো, দরজা খোলো, আমরা তোমাদের অপেক্ষা করছি। ছাদের দরজার ওপাশ থেকে একসঙ্গে ভেসে আসছে 5 বন্ধুর কণ্ঠ, দরজা খোলো, ভয় পেও না, আমরাই তো। নাবিলের হাত কাঁপছে, সে ধীরে ধীরে পেছনে সরে গেল। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, দরজার এপাশে দাঁড়িয়ে থাকা 5 জনই ঠিক একই কথা বলছে, কে আসল কে নকল আর কেউ নিশ্চিত নয়। ডাক্তার রাশেদ দরজার কাছে এগিয়ে গেলেন, চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইলেন, তারপর নিচু গলায় বললেন, দরজার ওপাশে মানুষ নেই, কিন্তু ওরা মানুষ ছিল। ও কথায় শরীর ঠান্ডা হয়ে গেল। হঠাৎ হাসপাতালের পুরো ভবন প্রচণ্ডভাবে কেঁপে উঠল। গোপন পথের দেয়ালে বড় ফাটল দিয়ে লেখা, ইট ভেঙে পড়তে শুরু করলো, সময় খুব কম। ডাক্তার রাশেদ চিৎকার করলেন, দরজা খুলতেই হবে। আরিফ গভীর শ্বাস নিল, ধীরে ধীরে হাত বাড়িয়ে মরিচা ধরা হাতলটি ঘুরিয়ে দিল। কি? দরজা খুলে গেল। ছাদে পা রাখতেই সবাই থমকে দাঁড়ালো। আকাশ সম্পূর্ণ কালো, কিন্তু কোনো তারা নেই, কোনো ছাদ নেই, শুধু ঘূর্ণীয়মান কালো মেঘ। মনে হচ্ছে পুরো আকাশটাই যেন জীবন্ত। ছাদের মাঝখানে একটি বিশাল বৃত্ত আঁকা, লাল রঙের অদ্ভুত সব প্রতীক। বৃত্তের চারপাশে 12টি লোহার খুঁটি, প্রতিটি খুঁটি মাথায় ঝুলছে পুরনো লুণ্ঠন, সবগুলো নিজে থেকেই জ্বলছে। বৃত্তের ঠিক মাঝখানে সেই অভিশপ্ত কাঠের বাক্স, কিন্তু তো সেটি মর্গে হারিয়ে গিয়েছিল। আরিফ ধীরে ধীরে বাক্সটির দিকে এগোতেই হঠাৎ চারদিক থেকে অসংখ্য মানুষের ছায়া তাদের উপর উঠে গেল। ডাক্তার, নার্স, রোগী, ওয়ার্ড বয়, ছোট্ট। ডাক্তার রাশেদ ধীরে ধীরে বললেন, এরা সবাই রাতের মৃত মানুষ, এরা মুক্তি চায়। ঠিক তখনই কালো আকাশের মাঝখান থেকে বিশাল এক অন্ধকার অবয়ব নিচে নামতে শুরু করলো। সেই সত্তা এবার পুরো শরীর ঠান্ডা, টানা নেই, কিন্তু বাতাসে ভাসছে। তার শরীরের ভেতর যেন শত শত মানুষের মুখ আটকে আছে। কেউ কাঁদছে, কেউ সাহায্য চাইছে, কেউ চিৎকার করছে। মনে হচ্ছে যে
যাদের হত্যা করছে তাদের আত্মাগুলো এখনোই ভেতরে বন্দি। সে ধীরে ধীরে হাসলো। এত কষ্ট করে এখানে এলে, এখন দেখো সত্যিটা। হঠাৎ ছাদের মেঝেতে একের পর এক দৃশ্য ফুটে উঠতে লাগলো ভিডিওর মতো। 5 বন্ধুও দেখলো তারা সেদিন রাতে হাসপাতালে ঢুকেছিল ঠিকই, কিন্তু প্রধান দরজা পার হওয়ার সঙ্গে সঙ্গে ভাঙা ছাদ থেকে বিশাল কনক্রিটের একটি অংশ তাদের ওপর ভেসে পড়ে। ধুলোয় সবকিছু ঢেকে যায়, ক্যামেরা মাটিতে পড়ে যায়, তারপর আর কিছু দেখা যায় না। দৃশ্য শেষ, সবাই স্তব্ধ। নাবিল ফিসফিস করে বলল, না, এটা সত্যি হতে পারে না। রিফাত নিজের হাতের দিকে তাকালো, তার হাত কাঁপছে, তারপর ধীরে ধীরে স্বচ্ছ হয়ে যেতে শুরু করলো। মেহরাব আতঙ্কে চিৎকার করে উঠল, আমার শরীর! তার শরীরে কিছু অংশ কুয়াশার মতো হয়ে যাচ্ছে। ডাক্তার রাশেদ চোখ নিচু করে বললেন, আমি দুঃখিত, তোমরা প্রথম দরজা পেরোনোর কয়েক মিনিটের মধ্যেই মারা গিয়েছিলে। এতক্ষণ ধরে তোমরা নিজেদের আত্মা নিজেই এই হাসপাতালের ভেতর ঘুরে বেড়াচ্ছিল। সবাই নিশ্চুপ, কেউ দেখছে না, কেউ কাঁদছে না, কেউ কথা বলছে না, শুধু বাতাসের শব্দ। আরিফ ধীরে ধীরে, তাহলে আমাদের পরিবার? ওরা জানেই না। ডাক্তার রাশেদ মাথা নাড়লেন, জানে না, কিন্তু তোমাদের সামনে এখনো একটি সুযোগ আছে। তোমরা যদি এই সত্তাকে আবার বন্দি করতে পারো তাহলে তোমাদের আত্মা মুক্তি পাবে। কালো সত্তাটি এবার প্রচণ্ড গর্জে উঠল, ওদের কথা শুনে না, আমার সঙ্গে থাকো, আমি তোমাদের সবার জীবিত করে দেব। ঠিক তখনই কাঠের বাক্সটি নিজে থেকেই খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো এটি পুরনো আমার তাবিজ। ডাক্তার রাশেদ বিস্ময়ে বললেন, অসম্ভব, এটা এখনো আছে। তিনি তাবিজটি আরিফের হাতে তুলে দিয়ে বললেন, এই তাবিজটি তোমার বাবার। এই তাবিজ আর শেষ মন্ত্র একসঙ্গে উচ্চারণ করতে পারলেই ও আবার বন্দী হবে, কিন্তু মন্ত্র শেষ হওয়ার আগেই একজনের মৃত্যুর ভেতর দাঁড়িয়ে নিজের আত্মা উৎসর্গ করতে হবে, আর সেই আত্মা চিরদিনের জন্য আর ফিরে আসবে না। 5 বন্ধু একে অপরের দিকে তাকালো, কারো মুখে কোনো কথা নেই, কিন্তু সবাই বুঝে গেল এখন সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময়। ঠিক তখনই আরিফ ধীরে ধীরে সামনে এগিয়ে গেল, তার হাতে বাবার তাবিজ, তার মুখে আর কোনো ভয় নেই। সে শুধু বলল, যদি একজনকে যেতেই হয় তাহলে আমি প্রস্তুত। আর ঠিক সেই মুহূর্তে কালো সত্তাটি বিকট চিৎকার করে আকাশের থেকে ঝাঁপিয়ে পড়ল। ছাদের ওপর প্রচণ্ড ঝড় বইছে, আকাশে কালো মেঘগুলো ঘূর্ণির মতো ঘুরছে। বিদ্যুতের ঝলকানিতে মাঝে মধ্যে পুরো হাসপাতাল আলোকিত হয়ে উঠছে, আবার মুহূর্তে অন্ধকার গ্রাস করছে। আরিফ আমার তাবিজটি শক্ত করে মুঠোয় ধরে বৃত্তের মাঝখানে দাঁড়িয়ে আছে। চারপাশে মৃত ডাক্তার, নার্স, রোগী, সকলে নীরবে দাঁড়িয়ে। কালো সত্তাটি আকাশ থেকে নেমে এলো, এত বড় মনে হচ্ছে পুরো হাসপাতালটাকে ডেকে ফেলেছে। তার শরীরের ভেতর থেকে শত শত কণ্ঠ একসঙ্গে চিৎকার করছে, আমাকে কেউ থামাতে পারবে না। আমি মানুষের ভয়ে থেকেই জন্ম নেই, যতদিন ভয় থাকবে ততদিন আমি থাকবো। ডাক্তার রাশেদ চিৎকার করে বললেন, আরিফ, এখন এই মন্ত্র পড়ো। আরিফ ডায়েরির শেষ পাতাটি খুলল, কিন্তু আশ্চর্য, সেখানে আর কোনো লেখা নেই, সব অক্ষর মিলিয়ে গেছে। সে হতভম্ব, স্যার, মন্ত্র নেই। ডাক্তার রাশেদের মুখ ফ্যাকাশে হয়ে গেল, অসম্ভব। ঠিক তখন ওই নার্স শিলা এগিয়ে এলেন। তিনি মৃদু হেসে বললেন, মন্ত্র কাগজে ছিল না, মন্ত্র ছিল বিশ্বাসে। তিনি তাবিজটির ওপর আলতো করে হাত রাখলেন। হঠাৎ তাবিজটি সোনালি আলোয় জ্বলে উঠল। আরিফের মাথার ভেতর যেন কারো কণ্ঠ ভেসে উঠল, এটি তার বাবার কণ্ঠ। বাবা অন্ধকারের এই শক্তি দেয়, ভয়কে জয় করতে পারলে অন্ধকার দুর্বল হয়ে যায়। নিজের জন্য নয়, অন্যদের জন্য বাঁচাও। আরিফ চোখ বন্ধ করলো, তারপর ধীরে ধীরে তাবিজটি আকাশের দিকে তুলে ধরলো। সোনালি আলো পুরো ছাদ জুড়ে ছড়িয়ে পড়লো। কালো সত্তাটি প্রচণ্ড যন্ত্রণায় গর্জে উঠল, না, এর আলো! চারপাশে দাঁড়িয়ে থাকা মৃত আত্মাগুলো একে একে আলোতে পরিণত হতে শুরু করলো। তারা যেন বহু বছরের বন্দিত্ব থেকে মুক্তি পাচ্ছে। ডাক্তার রাশেদ, নার্স শিলা, সেই বৃদ্ধ ওয়ার্ডের সবাই শান্ত হাসি নিয়ে আকাশের দিকে মিলিয়ে যেতে লাগলো। ডাক্তার রাশেদ শেষবারের মতো বললেন, ধন্যবাদ, আজ আমরা মুক্ত। কিন্তু ঠিক তখনই সেই কালো সত্তা শেষবারের মতো ঝাঁপিয়ে পড়লো আরিফের দিকে। সবাই চিৎকার করে উঠল, আরিফ! আরিফ বুঝে গেল এটাই শেষ মুহূর্ত। সে তাবিজটি নিজের বুকের সঙ্গে চেপে ধরল, তারপর দৃঢ় কণ্ঠে বলল, আমি ভয়কে বেছে নেব না, আমি আলোকে বেছে নিচ্ছি। তাবিজটি বিস্ফোরণের মতো আলো ছড়িয়ে পড়ল। ধাম! এক মুহূর্তের জন্য পুরো আকাশ সাদা হয়ে গেল, তারপর সবকিছু নিস্তব্ধ। ভোরের প্রথম আজান ভেসে এলো দূরের গ্রাম থেকে। সূর্যের প্রথম আলো পড়ল পরিত্যক্ত হাসপাতালে ভাঙা ছাদের উপর। নাবিল, সিয়াম, মেহরাব আর রিফাত ধীরে ধীরে চোখ খুলল। তারা ছাদের উপর পড়ে আছে, চারপাশে আর কোনো আত্মা নেই।
কোনো কালো সত্তা নেই, শুধু ভাঙা ইট, ধুলো আর সকালের নরম আলো। কিন্তু আরিফ নেই, তার জায়গায় পড়ে আছে সেই তামার তাবিজটি এখন নিস্তেজ। নাবিল কাপা হাতে এটি তুলে নিল। চারজনে নীরবে দাঁড়িয়ে রইল। তারা বুঝে গেল আরিফ তার কথা রেখেছে। সে নিজের আত্মাকে উৎসর্গ করে সবাইকে মুক্ত করেছে। সরকার সিদ্ধান্ত নিল পুরনো হাসপাতাল সম্পূর্ণ ভেঙে ফেলা হবে। ভবন ভাঙার কাজ শুরু হলো। শ্রমিকরা মর্গের নিচে খনন করতে গিয়ে একটি পুরনো লোহার সিন্দুক পেল। 6 মাস পরে সিন্দুকের ভেতর ছিল 2001 সালের আগুনের প্রকৃত তদন্ত নথি, ডাক্তার রাশেদ ডায়েরি, 5 বন্ধু ক্যামেরাটি অবিশ্বাস্য, এখনো সচল ছিল। শেষ ভিডিওটা চালু করা হলো। ভিডিওতে শেষ অংশে দেখা গেল 5 বন্ধু হাসপাতালের ছাদে দাঁড়িয়ে আছে। তারপর হঠাৎ পুরো স্ক্রিন সাদা আলোয় ভরে গেল। ভিডিওটি শেষ হওয়ার ঠিক আগে মাত্র 2 সেকেন্ডের জন্য দেখা যায় আরিফ হাসি মুখে দাঁড়িয়ে আছে। তার পেছনে ডাক্তার রাশেদ, নার্স ছিল এবং সেই সব মুক্ত আত্মারা। সবাই ধীরে ধীরে আলো আকাশে মিলিয়ে যাচ্ছে। ভিডিওটি এখানেই শেষ হয় হাসপাতাল, কিন্তু গল্পটি এখানেই শেষ নয়। হাসপাতালে ভেঙে ফেলার কয়েক সপ্তাহ পরে একজন নিরাপত্তারক্ষী দাবি করেন রাত ঠিক 3:30 তিনি ধ্বংসস্তূপের পাশ দিয়ে যাওয়ার সময় একটি পরিচিত কণ্ঠ শুনছেন, খুব শান্ত, খুব ধীর, ভয়কে জয় করো। তিনি ফিরে তাকিয়েছিলেন। ধ্বংসস্তূপের উপরে একজন যুবক দাঁড়িয়েছিল, তার মুখে শান্ত হাসি, হাতে একটি পুরনো তামার তাবিজ। পরের মুহূর্তেই সে সকলের কুয়াশার মধ্যে মিলিয়ে যায়। আজও সেই এলাকায় মানুষ বলে, যদি কেউ গভীর রাতে এই জায়গায় পাশ দিয়ে যায়, কোনো অশুভ শক্তি তাকে স্পর্শ করতে পারে না, কারণ একজন তরুণ নিজের জীবন দিয়ে অন্ধকারকে চিরতরে বন্দী করেছে। আর এখানেই বন্ধুটা আমাদের আজকের গল্প সমাপ্ত হয়ে গেল। ধন্যবাদ সবাইকে। আজকের গল্প এখানেই শেষ। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান। আর এমন আরও ভয়ঙ্কর গল্প শুনতে ভূত বক্স অফিসকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মনে রাখবেন, ভয় কখনো গল্পে সীমাবদ্ধ থাকে না। আবার দেখা হবে পরবর্তী ভৌতিক গল্পে।